অফিসের পিনপতন নীরবতার মাঝে এক স্তম্ভ বেশে দাঁড়িয়ে সেজুতি। চারপাশের বসে থাকা লোকদের ভেতর ওকে দেখতে তালগাছের মতন লাগছে নিশ্চয়ই। রুদ্র তার সামনে রাখা ফাইল উল্টেপাল্টে দেখছে। পুরো দুই ভ্রুয়ে গুটিকতক ভাঁজ, প্রখর কৌতূহলী চোখমুখ, যেন এই ফাইল নতুন দেখছে সে। বিষয়টা অদ্ভুত লাগছে সেজুতির, কিন্তু এর থেকেও সে চিন্তিত নিজের বসা নিয়ে। দাঁড়িয়ে আছে তো আছেই, ঠিক বসবে কখন? রুদ্র তো একটাবার বসতেও বলছে না। আবার মেয়েটা নিজে থেকে বসলেও দেখা গেল চেতে গিয়েছে। আর এই লোকের নামের মতোই রাগী রূপ, ভীষণ ভয়াবহ, একেবারে রুদ্রমূর্তি। সেজুতি তোহার দিকে তাকায়, যা ভেবেছিল তাই। এই তো ঠিক জানতো, এই মেয়ে কাজ রেখে হা করে রুদ্রকে দেখছে। আহা, কি সুন্দর চাউনি! চোখের যে পলক ফেলতে হয় মাঝে মধ্যে এটাও মাথায় নেই হয়তো। এসব যদি অনিল দেখে। সেজুতি অনিলের দিকে তাকায়। অনিল পেছনে তো দূর আশেপাশেও দেখছে না। পুরো দস্তুর মনোযোগ কাজের মধ্যে, যেন তার মতো ব্যস্ত কাজ পাগল মানুষ অফিসে আর একটাও নেই। সবই বসকে দেখিয়ে প্রসন্ন করার ধান্দা। সেজুতি মাথা নাড়ল দুপাশে, বাকি সবাইকে একবার একবার দেখে, আবার রুদ্রর দিকে ফিরল। সে ঝুঁকে ফাইল দেখছিল এত সময়। সোজা হলো এবার। চতুর্দিকে ডেস্ক ভর্তি মানুষ। রুদ্রর ভয় কাজে মগ্ন থাকলেও ঘুরে ফিরে তাদের চোরা নজর এদিকেই। গতকাল রুদ্রর ওইভাবে সেজুতিকে কোলে নেয়ার পর থেকেই ওদের নিয়ে নীরব কানাঘুষা চলমান। রুদ্র পকেট এক হাত গুজে দাঁড়ালো, ভ্রু কুচকেই সুথাল। এই ফাইল কোথায় পেয়েছেন? বশির ভাই দিয়ে গিয়েছেন। শৈলপ্রান্ত বেঁকে গেল ওর। বশির? সেজুতি ঘাড় ঝাঁকাল, সহজ গলায় বলল, এগুলো তো 1 ঘন্টার মধ্যে জমা করতে হবে, তাই না স্যার? রুদ্র ভ্রান্ত বিভ্রম নিয়ে চেয়ে রইল কিছুক্ষণ, যেন কিছুই বুঝতে পারেনি। তারপর চোখ ফেরাল, জিভে ভেজাল পিবর ঠোঁট, একটু চুপ থেকে জানালো, প্রয়োজন নেই, রেখে দিন। সেজুতির কোনো হুহা না শুনেই লম্বা কদমে কেবিনের দিক এগোয় সে। সঙ্গে সঙ্গে প্রত্যেকে দাঁড়িয়ে যায় আবার। শুধু হাবলার মতো চেয়ে থাকলো মেয়েটা। সব কেমন মাথার ওপর দিয়ে গেল। চেক করতে হবে না, তাহলে পাঠালো কেন? সে যে ধরেই নিয়েছিল এসব রুদ্র পাঠিয়েছে। কারণ এমন ধরাবাঁধার সময় সূচি সে ব্যতীত অন্য কেউ দেবে না। অথচ মানুষটার হাবভাব দেখে মনে হলো যেন কিছুই জানে না এসবের। পরপর কাজ উচাল সেজুতি, বিড়বিড় করল, আমার তাতে কি, কাজ থেকে বেঁচে গেছি এই কপাল। চাপা খুশি নিয়ে চেয়ারে বসল সে। কিছু সময় বাদে বশির এসে ফাইল নিয়ে গেলেন। এর মধ্যে একবারও আশেপাশে দেখলেন না। মুখের অবস্থা বেশ খারাপ। রুদ্রর প্রকাণ্ড জারি খেয়েছেন হয়তো। ফাইল নিয়ে সোজা রুদ্রর কেবিনে ঢুকলেন তিনি। সেজুতি টেবিলের সাথে ঠেস দিয়ে গালে হাত দিল। এখন কি ওসব রুদ্র চেক করবে, নাকি বশির ভাইকে দিয়ে করাবে? তার প্রশ্নকে আরও প্রগাঢ় করতে আচমকা লুবনাকে কেবিনে ঢুকতে দেখা যায়। প্রথমে নক করল, তারপর ঢুকল ভেতরে। সেজুতি খানিক নড়েচড়ে বসল। কিছু একটা হয়েছে নিশ্চিত। সে গলা উঁচিয়ে দেখার চেষ্টা করল, যদি কাচের মধ্যে থেকে কিছু বোঝা যায়। কিন্তু না, সে আশায় ছাই দিয়ে কিছুই দেখা গেল না। একটু বাদে বশির বেরিয়ে এলেন। সেজুতির টনক নরল তখনই। মনে পড়ল, এখান থেকে কিছু দেখা না গেলেও রুদ্রর কেবিন থেকে বাইরের সব স্পষ্ট। এই রে, আমি যে এতক্ষণ উকিঝুঁকি মেরেছি, যদি দেখে ফেলেন। সেজুতি তৎক্ষণাৎ সোজা হয়ে বসল। মনিটরে চোখ রাখল কাজের বাহানায়। কিন্তু মনের উসখুস কি আর কমে? গ্রাফ আকারে উঁচু উঁচু বিল্ডিং যাচ্ছে তারা। বড্ড জানতে ইচ্ছে করছে ওর, ভেতরে আসলে হচ্ছেটা কি। এসব কি লুবনা? উদ্ধৃতি চিহ্ন। রুদ্রর করা কণ্ঠে লুবনা ঢোক দিল। না জানার ভান করে বলল, আমি তো জানি না স্যার। কি এগুলো? চিনতে পারছো না, নাকি ফাইল কখনো দেখোইনি? লুবনা মৃদু হাসার চেষ্টা করে বলল, দেখেছি, কিন্তু এসব আপনি আমাকে জিজ্ঞেস কেন করছেন সেটাই বুঝতে পারছি না। রুদ্র তপ্ত চোখে চায়, দৃষ্টি দেখেই গুটিয়ে আসে সে। স্থূল কণ্ঠে হুঁশিয়ারি দেয়, মিথ্যে বলবে না। এসব পুরনো ফাইল মিস সেজুতির টেবিলে কে পাঠিয়েছে? লুবনা পুনরায় ঢোক দিল। রুদ্রর রক্তিম চেহারায় গলবিল কাট হচ্ছে ক্রমে। সাফাই দিতে বলল, আমি তো স্যার। রুদ্র কথা কেড়ে নেয়। পথিমধ্যে চোখ বুজে দাঁত খিচে বলে, আমি মিথ্যে বলা পছন্দ করি না। ডোন্ট বি লাইং। যা জিজ্ঞেস করেছি উত্তর দাও। লুবনা মাথা নামিয়ে আস্তে করে বলল, আমি পাঠিয়েছিলাম। ভেসে এলো ওর ঠান্ডা আওয়াজ। কেন? লুবনা কি বলবে বুঝে উঠছে না। তার ওপর রুদ্রর কণ্ঠ চাউনিতে গলিয়ে যাচ্ছে সব। নিচু স্বরে জানালো, আসলে স্যার, আমি ভেবেছিলাম
যদি আপনার দরকার হয়। রুদ্র 2 ভুরু উচাল। 2 বছর আগের ফাইল। আমার ঠিক কি দরকার পড়বে লুবনা? লুবনা বিচলিত ভূমিতে এদিক ওদিক দেখছে। এলোমেলো পাতা ফেলছে চোখের। পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে সে। সেজুতিকে খাটানোর ছুতোয় ফাইলগুলো পাঠানো। রুদ্র লাঞ্চ ব্রেক ছাড়া কেবিন থেকে বের হবে না ভেবেই করেছিল কাজটা। অথচ নিদারুণভাবে ভেস্তে গেল সব। লুবনার চুপ থাকা রুদ্রর পছন্দ হয় না। ওকে দাঁড়াতে দেখেই শঙ্কায় নড়ে ওঠে সে। রুদ্র হাসল। এক পেশে স্বল্প হাসির বান ছোটাল রঙিন ঠোঁটে। চোখ শুরু করে বলল, ভয় পাচ্ছ কেন? লুবনা সবেগে বলে বসল, স্যার আমি সত্যিই ইন্টেনশনালি কিছু করিনি। মিস সেজুতিকে হ্যারেজ করতে তো নাই। আমি জাস্ট ভাবলাম উনিই একমাত্র কম কাজ করেন অফিসে, সময় পাবেন। তাই ওনাকেই পাঠিয়েছি। এইটুকুই। রুদ্র হেসেই ফেলল এবার। সচরাচর গম্ভীর হাস্যহীন মানুষটার এই সময়ের হাসি লুবনার হজম হয় না। আরও বেশি ভীত হয় ও। রুদ্র চিত্তে বলল, গ্রেট। জিজ্ঞেস না করতেই উত্তর দিয়ে ফেলেছ। লুবনা থতমত খেল। বিস্ময়ে চোখ বড় বড় করে চাইল। রুদ্র এসে মুখোমুখি দাঁড়ায়। অমনি চিবুক নত করে সে। ও কণ্ঠ শান্ত, অথচ চিবুক নিরেট করে বলল, আজ 3 বছর তুমি এখানে কাজ করছো। সে হিসেবে যথেষ্ট পুরনো এমপ্লয়ি। তাই এত সহজে তোমাকে চাকরিচ্যুত করতে আমি চাই না। লুবনা তড়িৎ মাথা তোলে। ধরফিয়ে বলতে যায়, স্যার আমি সত্যি। রুদ্র হাত উচাল। থেমে গেল ও, পরক্ষণে মিনমিন করে বলল, একজন সামান্য সেকশনের কর্মচারীর জন্য আপনি আমাকে এভাবে বললেন স্যার? রুদ্র কাক জবাব দেয়, অফিসে আরসি বলে কিছু নেই। আমার চোখে তোমরা প্রত্যেকে একই রকম। আর সে যদি যে শুধুমাত্র একজন কর্মচারী নয়, সেটা গতকাল পার্টিতে তোমার বুঝে যাওয়ার কথা। তারপরেও যদি তুমি তোমার লিমিট ক্রস করতে চাও, আমাকে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে লুবনা। আই হ্যাভ নাথিং টু ডু। চোখ ভরে উঠল লুবনার। যথাযথ উত্তর দিতে পারল না। রুদ্রর কিচ্ছু যায় এলো না সে পানিতে। সোজা সাপটা বলল, অফিসটা হার্ড ওয়ার্কিংয়ের জন্য লুবনা, কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য নয়। মিস সেজুতির সাথে তোমার কিসের শত্রুতা আমি জানি না। তবে এমন কোনো কাজ করবে না যাতে অফিস থেকে তোমাকে বার করতে আমি বাধ্য হই। এই অফিসের বস একজনই, রুদ্র রওশন চৌধুরী। ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটা ঠিক যতটা কঠিন, আমার চোখ এড়িয়ে কিছু করতে যাওয়া তার থেকেও কঠিন। এই সামান্য কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও। আমি প্রত্যেকবার তোমাকে মনে করিয়ে দেব না। বোঝা গেল? লুবনা চোখ নামিয়েই মাথা নাড়ল। রুদ্র নির্দেশ দেয়, নাও গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। লুবনা চোখ মুছে যেতে নিলে রুদ্র থামালো ফের। 1 সেকেন্ড। ফিরে চায় সে। রুদ্র বলল, লুবনা, স্বপ্নের মধ্যে চাঁদ ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু ঘুম শেষে সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকে। সত্যি আর হয় না। ঠিক ওইভাবে মুক্তোর মালাও সবার গলায় মানায় না। এই দুটো কথা সব সময় মনে রাখবে। তাহলে আর কাউকে দিয়ে অপ্রয়োজনীয় ফাইল ঘাটাতে ইচ্ছে হবে না। যাও এখন। স্পষ্ট জবাব। লুবনার ইঙ্গিতও বুঝতে অসুবিধে হয় না। সব চাপিয়ে পুনরায় ক্রোধ চড়াও হলো নির্দোষ সেজুতির ওপর। ভেতর ভেতর হিসইস করতে করতে কেবিন ছাড়ল ও। যেতে যেতে আর চোখে মেপে নিল সেজুতিকে। পুরো শরীরে আগুন ধরেছে ওর। দাউ দাউ করছে মস্তিষ্কের শিরা উপশিরা। একটা থার্ড ক্লাস মেয়ের জন্য আজকে এতগুলো কথা রুদ্র শোনালো তাকে। হাউ ডেয়ার হি! কোটিপতি, হ্যান্ডসাম কি এই পৃথিবীতে সে একাই? না, মোটেও না। অথচ কি অহংকার, কি মেজাজ, সবই মেয়েটার জন্য। কাল রুদ্রর সাথে নাচেছে, জলের মধ্যে বুকের সাথে আছড়ে পড়েছে। এত কিসের ঘেঁষাঘেঁষি? আর রুদ্র, যেখানে দরকার ছাড়া তাকে কেবিনে এলাও অবধি করে না, সেখানে ওই মেয়েকে এত মাথায় চড়িয়েছে কেন? শুধুমাত্র ভাইয়ের শালি বলে? নাকি তলে তলে এদের অনেক কিছু চলছে? চললে চলুক, এই চাকরি আর নয়। আজই ছেড়ে দেবে। রিজাইনের কাগজটা রুদ্রর মুখে মারবে গিয়ে। পরমুহূর্তে মাথা ঠান্ডা করল লুবনা। ভাবল, না, রাগের বশে কিছু করা বোকামো হবে। রুদ্রর এত জেদ, রাগ এগুলোই তো ওর প্রতি তার আকর্ষণের প্রধান হেতু ছিল। তাহলে আজ গায়ে মাখালে তো চলবে না। রুদ্রকে হাতছাড়া করা নির্বুদ্ধিতা হবে। এই এত এত অর্থ, বিত্তের মালিক যে, তাকে হাতের বাইরে রাখা মানে নিজের পায়ে নিজে কুতারা চিহ্ন রাল মারা। সেটা তো করা যাবে না। কিন্তু কিভাবে রুদ্রকে পাবে? কি করলে? প্রতিনিয়ত নিজেকে তুলে ধরলেও তো কাজ হচ্ছে না। অন্যদের চোখে ঢুকে গেলেও রুদ্রর নজরই যাচ্ছে না তার দিকে।
উল্টে তার সাথে প্রচণ্ড ইগো দেখায়। না, রুদ্রর অহংকারের সাথে পাল্লা দেয়া তার কুলোবে না। কিন্তু সেজুতিকে ওর থেকে সরানো যেতে পারে। মেয়েটাকে এইভাবে হেনস্থা করতে গিয়ে উল্টে নিজেরই বিপদ হবে। রুদ্র রেগেমেগে চাকরি থেকে বার করে দেবে ওকে। তারপর ওই মেয়েকে অ্যাসিস্ট্যান্ট করবে। তাহলে আরও কাছাকাছি আসবে দুজন। সেটা তো কিছুতেই হতে দেয়া যাবে না। অন্য কিছু ভাবতে হবে, সম্পূর্ণ নতুন কিছু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রৌদ্রোজ্জ্বল দুপুরের সমাপ্তি। বেলা 2টো বাজে তখন। রুদ্র লাঞ্চ কেবিনে দিয়ে এসে সেজুতি নিজেও খেতে বসল। ক্যান্টিনে তখন অফিসের প্রায়শই লোক। বার্গারের পিসটাতে যেই মাত্র কাতারা চিহ্ন মোড় বসাতে যাবে অমনি মুঠোফোন বাজল ওর। পাশেই ছিল, মুনারা কল করেছেন। নিশ্চয় খেয়েছে কিনা জানতে সেজুতি হাত মুছে ফোন রিসিভ করল। তবে মুনার স্থলে কথা বলল আরিশা। হ্যালো সেজুতি, শুনতে পাচ্ছিস? আমার ফোনে ব্যালেন্স নেই, তাই আম্মুর ফোন থেকে। হ্যাঁ বুঝেছি, বল। ও বলল, আজকে আমি এনগেজমেন্টের শপিংয়ে যাব। তুই কি যাবি আমার সাথে? আজকেই যাবি? কই, রাতে তো বললি না। আরে আমি কিছু জানতাম নাকি? তোর ভাইয়াই একটু আগে বলেছে। ওহ, তাহলে ভাইয়াকে নিয়ে যা। আরিশা উদ্বেগী হয়ে বলল। ও তো যাচ্ছে, কিন্তু সে যে পুরুষ মানুষ, অত কিছু কি বুঝবে? সে নিজের কাপড়ই কিনতে পারে না। কিছু একটা পছন্দ করতেও কনফিউশনে ভোগে। সেজুতি ভ্রু উঁচিয়ে বলল, বাবা, তাহলে বউ বাঁচল কি করে? সে আমি কি জানি, দেখা হলে জিজ্ঞেস করে নিস। আচ্ছা তুই বল, বিয়ের শপিংয়ে তো অনেকগুলো মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা করতে হয়। ওর তো ধৈর্যই হবে না। তুই চলো না প্লিজ। বায়না শুনে সেজুতি চোখ বড় করল। আমি আমি কি করে যাব? আমার তো অফিস আছে। এই সময় তোর বজ্জাত ভাসুর আমায় ছুটি দেবে নাকি? আমি অভ্রকে দিয়ে বলাই। সেজুতি বলল, বলাতে পারিস, কিন্তু শুনবে বলে মনে হয় না। আরে শুনবে শুনবে, দাঁড়া আমি দেখছি। দেখ যদি শোনে। আরিশা লাইন কাটল। সেজুতি নিরুদেক গণিতে মন দিল খাওয়ায়। ওর মধ্যে কোনো তাড়া নেই এসবে। কারণ যে যাই বলুক, সে জানে রুদ্র কুশ্চিনকালেও অফিস টাইমে ওকে ছুটি দেবে না। ওর সাথে যেন তার জনম জনমের তারা চিহ্নত্রুতা। এই ব্যাপারে সব হ্যাঁ না হবে, আর সব না হ্যাঁ। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। অভ্র আজকাল অফিসে আসছে না। এলেও উকি মেরে চলে যাচ্ছে। সামনে বিয়ে বলে গা ভাসিয়েছে স্রোতে। রুদ্র অবশ্য তেমন কিছু বলছে না এখন। কদিনের জন্য কাজ থেকে অব্যাহতি দিচ্ছে হয়তো। সকাল থেকে অভ্র অফিস মুখ না হলেও দুপুরে ওকে দরজায় দেখে রুদ্র অবাক হলো। হন্তদন্ত পায়ে আসা ওকে সুথাল। তুই এখন? অভ্র তড়িঘড়ি করে চেয়ারে বসল। একটা বিরাট সমস্যায় পড়েছি ভাই। রুদ্র খেতে থাকা হাত থামে। তাকায় ওর দিক, অথচ কণ্ঠ সাবলীল রেখে বলে, কি হয়েছে? অভ্র মিয়ে এলো খানিক। রুদ্র সহজে উদ্বিগ্ন হয় না। এটাই তার বড় ভয়। যা বলি শিখে এসছে, আওড়াতে পারলেই হবে। কি, চুপ থাকতে এসেছিস? আরে না না ভাই, বলছি শোনো। একটু শ্বাস নিয়ে বলল, আর 1 সপ্তাহ পর তো আমাদের এনগেজমেন্ট। তারপরই গায়ে হলুদ, বিয়ে। তাই ভাবছিলাম আজকে থেকে শপিং শুরু করব। এখানে সমস্যার কিছু দেখছি না। অভ্র রয় শয় থেমে থেমে বলল, না মানে, তুমি যদি আমার সাথে একটু যেতে। রুদ্র তাকাতেই হড়বড়ে ভঙ্গিতে বলল, ভাই ভাই প্লিজ না বলো না। তুমি তো জানো আমার চয়েস খুবই জঘন্য, স্পেশালি এই জামাকাপড়ের ক্ষেত্রে। উল্টো দিকে তোমার ফ্যাশন সেন্স কি দুর্দান্ত, যেটা পরও মানুষ হা করে দেখে। তুমি গেলে আমার খুব উপকার হয়। তুমি ছাড়া এই বিপদে আমাকে কে বাঁচাবে বলো? অভ্রর স্বর কাঁদো কাঁদো শোনালো। রুদ্র না বললেই যেন এক্ষুনি কেঁদে ফেলবে বেচারা। রুদ্র সুস্থির জবাব দিল, তোর বউ কোথায়? তাকে নিয়ে গেলেই তো হচ্ছে। কি বলছো ভাই? না না, অলরেডি আমার ইমেজ খারাপ হয়ে গিয়েছে ওর সামনে। আর নয়, আমার অনেক কাজ আছে অভ্র। এসবের জন্য সময় কোথায়? অভ্র অনুনয় করল, ভাই প্লিজ। ছোট ভাইয়ের বিনীত চেহারা মন দিয়ে দেখল রুদ্র। ছোট করে বলল, ওকে হোক। অভ্র চকচকে চেহারায় হাসল। প্রমোদ কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাই। আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না। কিন্তু আমার লেট হবে। হাতে 2টো ফাইল আছে। আফটার চেকিং কথা হবে। যা এখন। অভ্র মাথা নাড়ল, কিন্তু চেয়ার ছেড়ে উঠল না। রুদ্র বলল, যেতে বললাম, এবারেও না। বরং উসখুস করল কতক্ষণ। আর কিছু বলবি? অভ্র টেবিলের নিচ থেকে দুহাতের তালু ঘষল, ইতস্তত করে বলল, ভাই, আসলে আমি তো তোমার ভাই। আমি যেমন আমার ভাইয়ের ওপর,
মানে তোমার ওপর নির্ভরশীল ঠিক সেভাবে। রুদ্র অধৈর্য হয়ে বলল, এত পেঁচাবি না, যা বলবি স্পষ্ট। অভ্র মুখ ছোট করে বলল, বলছি, মানে হয়েছে কি, এই যে আমার বিয়ের শপিংয়ে তোমাকে আমার দরকার পড়ছে, ঠিক তেমন আরিশারও ওর বোনকে একটু দরকার। রুদ্র ভ্রু নাচায়। তো অভ্র মিনসে গলায় বলল, সেজুতিকে যদি একটু ছুটি দিতে। রুদ্রর জবাব এলো না, চুপ করে থাকলো। অভ্র উত্তরের আশায় তাকিয়ে আছে। আরিশার কঠিন নির্দেশ, সেজুতিকে নিয়ে তবেই আসতে হবে, না হলে রক্ষে থাকবে না ওর। বিয়ের আগে বউয়ের আবদার না মেটাতে পারলে ভালোবাসার প্রমাণ হবে কি করে? এখানে অন্যান্য এমপ্লয়ির জন্য তো কোনো ফেসিলিটি দেয়া হয় না অভ্র, তবে ওনার জন্য কেন দেব আমি? শুধুমাত্র উনি তোর শ্বশুর বাড়ির লোক বলে। একক উদ্ধৃতি চিহ্ন। পরিচ্ছন্ন উত্তরের পিঠে কথা বলার মতো মুখ রইল না অভ্রর। বুঝে ফেলল, ভাইয়ের থেকে সেজুতির আজ আর ছুটি পাওয়া হবে না। ছোট কণ্ঠে বলল, না মানে, বললাম আর কি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। রুদ্র ফুঁস করে শ্বাস ফেলে বলল, এখন যা, যাওয়ার সময় ওনাকে নিয়ে যাস। অভ্র লক্ষ্যহীন মাথা কাত করল একপাশে। পরপর সতর্ক চোখে চাইল। সন্দিহান কণ্ঠে বলল, হ্যাঁ, সত্যি নিয়ে যাব। রুদ্র বলল, বিয়ের দিন ওনাকে অফিসে আসতে নিষেধ করবি। এভাবে রোজ রোজ ওনাকে হাফ টাইমে ছুটি দিলে বাকিদের সাথে অন্যায় হবে। অফিসিয়ালি ওনাকে অফিস থেকে 10 দিনের ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন করতে বলবি। মনে থাকবে। অভ্র বুঝতে পেরে ঝলমলিয়ে হাসল। ওকে ভাই ওকে, আমি তো সেজুতিকে নিয়ে যাব। আর তুমি কখন যাবে? সময় হলে চলে যাব। আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই যা, অলরেডি আমাকে অনেক ডিস্টার্ব করেছিস। অভ্র ঠোঁট ফুলিয়ে শ্বাস টেনে আবার ছাড়ল। রুদ্র এত সহজে ম্যানেজ হবে সে স্বপ্নেও ভাবেনি। আজকাল এই বিষয়গুলো বড্ড অস্বাভাবিক। রুদ্রর আকাশচুম্বী অ্যাটিটিউড আস্তে আস্তে মাটিতে নামছে বোধ হয়। বেশিক্ষণ জল খোলা করতে হয় না তাকে মানাতে। এর পেছনে সঠিক কারণ আসলে কি? সেজুতি বেশ বিস্মিত। রুদ্রর থেকে এত সহজে তার ছুটি পাওয়া যে সে ব্যাপার নয়, অতিমাত্রায় অস্বাভাবিক। এই লোক তো ওকে খাটানোর একটা সুযোগও হাতছাড়া করে না। তাহলে আজ হলো কি? অবশ্য ইদানিং এরকম অভাবনীয় ঘটনা প্রায়শই হচ্ছে, কিন্তু যেটা না চাইতেও, আশা না করতেও হচ্ছে ওর সাথে। এই তো একটু আগেই অভ্র এসে বলল সেজুতির ছুটি আদায় শেষ, এক্ষুনি তার সাথে গাড়ি করে শপিং মল যেতে হবে। পথে তুলে নেবে আরিশাকেও। সেজুতি অবাক হলেও চেপে রাখল। কোনো কথা না বলে অভ্রর সাথে পা মেলাল। গাড়িতে বসতে বসতে ভাবল, রুদ্র রওশন চৌধুরীকে আজকাল কেমন কেমন লাগছে। হ্যাঁ, উনি চুপচাপ, তবে তৎকালীন অনেক বেড়ে গিয়েছে তা। তিরিক্ষ মেজাজ শান্ত হচ্ছে যেন। অভ্র ড্রাইভারের পাশের সিটে বসেছে। সেজুতি বসেছে পেছনে। সে মনে প্রাণে তখন রুদ্রর ভাবনায় মশগুল। ড্রাইভার যেই মাত্র ইঞ্জিন চালু করলেন, ঠিক সেই মুহূর্তে হাওয়ার বেগে হাজির হয় রুদ্র। দুরন্ত পায়ে এসেই ড্রাইভারের জানলার সামনে দাঁড়ায়। আসার ধরনে মোটামুটি ভ্যাবাচেকা খেয়াল সকলে। ড্রাইভার পুনরায় ইঞ্জিন বন্ধ করলেন। অভ্র বিভ্রান্ত হয়ে বলল, ভাই, কিছু হয়েছে? সেজুতি চকিতে চাইল। ধ্যান ভেঙেছে ওর। তাকিয়েই দেখল, রুদ্র ওর দিকেই চেয়ে। চোখাচোখি হওয়ার সেকেন্ড খানিকের মধ্যেই সবেগে মুখ ঘোরাল সে। উত্তরে জানালো, আমিও যাচ্ছি। অভ্র বিশ্বাস করতে পারল না। নিশ্চিত হতে সুথাল, হ্যাঁ, তুমিও যাবে? রুদ্র চোখ শুরু করল। কেন? দরকার নেই। না না, তুমি তো বলেছিলে লেট হবে, আমাকেই চলে যেতে, তাই আর কি। রুদ্রর কণ্ঠ বেশ শান্ত। তখন ওটা বলেছি, আর এখন বলছি আমি যাব। সমস্যা আছে? অভ্র তৎপর দুদিকে ঘাড় দোলায়। জিজ্ঞেস করে, আমার গাড়িতে যাবে ভাই? খুব। অভ্র একবার পেছনে বসা সেজুতিকে দেখল। তারপর কণ্ঠ চেপে রুদ্রকে বলল, ভাই তুমি এখানে আমার জায়গায় বসো, আমি পেছনে সেজুতির পাশে গিয়ে বসছি। সিটবেল্ট খুলতে নিলেই রুদ্র আটকে দেয়। সোজা সাপটা বলে, না, তার দরকার নেই, যে যেখানে আছে সেখানেই থাকুক। এরপর ড্রাইভারকে বলল, রশিদ, তোমার যাওয়ার দরকার নেই, আজ তোমার ছুটি। উনি বিনা বাক্যে মাথা কাত করলেন। রুদ্রর সাথে কথা বাড়ানো বিপজ্জনক। ভদ্রভাবে নেমে গেলেন গাড়ি থেকে। অভ্র কপাল কুঁচকে বলল, ভাই, তবে গাড়ি কিভাবে চলবে? রুদ্র উত্তর দিল না। খোলা দরজা দিয়ে ঢুকলো ভেতরে। স্টিয়ারিংয়ে হাত রেখে বসল, যার অর্থ আজকের ড্রাইভার তিনি। অভ্র চমকাল, সঙ্গে সেজুতিও। অভ্রর বিস্ময়ের কারণ সেজুতি জানে না। তার চমকের কারণ রুদ্র ড্রাইভ করবে তাতেও নয়। সে যে পেছনে বসেছে সেজন্যে।
নাক উঁচু লোকটা ওকে গাড়িতে চড়িয়ে নিজে চালাবে, সম্মানে লাগবে না। পর মুহূর্তে ভাবল, দিন পাল্টাচ্ছে সেজুতি। একদিন যেই লোকের গাড়ির ডিকিতে ওঠাতে কত শত অপমান হয়েছিলি, আজ সেই লোকই কিনা তোকে সহ গাড়ি চালাচ্ছে। সেজুতির হাসি পেল, হাসিতে ফেটে পড়তে মন চাইল রীতিমতো। ও কি হাসবে? হাসা উচিত। উত্তর মিলতেই গাড়ি স্টার্ট হলো। প্রস্তুত না থাকায় ঝুঁকে পড়ল সেজুতি। রুদ্র তার নাক বরাবর সিটে। এমন আকস্মিক ঝুঁকে পড়ায় ওর কাঁধে আঙুলের স্পর্শ লাগে ওর। সে টের পেয়েছে কিনা জানা নেই, তবে খেয়াল করতেই দ্রুত হাত গুটিয়ে কোলের ওপর আনল সেজুতি। রুদ্রর ভাবগতি বুঝতে সতর্ক নেত্রে চাইল, কিন্তু না, বিশেষ হেলদোল নেই তার। বরং ভিউ মিররটা ঘুরিয়ে দিল একদিকে। সেজুতি আয়নার ভেতর চেয়ে খুঁজে পেল রুদ্রর ফর্সা মুখবিবর। একই সময় সেও চাইল। ফের চোখাচোখি হলে দুজন দৃষ্টি সরাল অমনি। গাড়ির ভেতর অভ্রর কণ্ঠস্বর ব্যতীত অন্য কোনো আওয়াজ নেই। ছেলেটা আরিশাকে নিরন্তর ফোন করছে। ক্ষণ বাদে জেনে নিচ্ছে সে নিচে নামল কিনা। ওদের এমন গদগদ প্রেম দেখে মাঝে মধ্যে অতিষ্ঠ হয় সেজুতি। দুনিয়াতে এরাই শুধুমাত্র বিয়ে করছে যেন। ও চুপ, রুদ্র চুপ, শুধুমাত্র অভ্রর ফোনালাপে দিশেহারা গাড়িটা। প্রায় 20 মিনিটের মাথায় রুদ্র গাড়ি সেজুতিদের বাড়ির সামনে থামালো। এইবার পেছনের দিকে হেলে পড়ল মেয়েটা। বরাবরের মতোই বিদ্বিষ্ট হলো নিজের প্রতি। এই হলো ওর এক বিরাট সমস্যা। গাড়ি চলা আর থামা দুটোর কোনো কালেই সে প্রস্তুত থাকতে পারে না। আরিশা দাঁড়িয়েই ছিল গেটে। পুরো এক মন আটা লাগিয়েছে মুখে। ফর্সা চেহারা সাদার তোপে, চোখ মুখ বোঝা মুশকিল। মেয়েটার গায়ের রং এমনিতেই চকচকে, তাও এত মেক আপের কি হলো বুঝে পায় না সেজুতি। সে কোথাও সেজে যায় না, আর আরিশা না সেজে কোথাও যায় না। অভ্র আর ও দুজন দুজনকে দেখেই দাঁত বার করে হাসল। আরিশা হাত উঁচিয়ে রুদ্রকে সালাম দিল। জবাবের রুদ্র মাথা নাড়ল স্বল্প। কিন্তু এবারের বিপত্তিটা বাধালো অভ্র। ঘাড় ঘুরিয়ে সেজুতির দিক চাইল সে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা কণ্ঠ মিনমিনিয়ে বলল, সেজুতি, বলছিলাম যে, মানে। এতেই বুঝে ফেলল অভ্র ওকে সামনে বসতে বলছে, কারণ সে তার হবু বউ নিয়ে পেছনে গা ঘেঁষে বসবে। সেজুতি বুঝেও চুপ করে রইল। জায়গা থেকে নড়বে কি না ভাবছে। পুরোটাই রুদ্রর ওপর নির্ভর করছে এর। সে কি ওর পাশে বসতে চাইবেন? ওনার যা ডাক। তক্ষুনি রুদ্র অধৈর্য গলায় বলল, অভ্র, যা করবি ফাস্ট। আমার অত সময় নেই। রুদ্রর এই এক কথা সবার জন্য যথেষ্ট। নীরবে মত পোষণ করল সে। বোঝালো এতে তার আপত্তি নেই। সেজুতি বিরক্ত না হয়ে পারছে না। এই লোকের মেয়েদের মতো এমন মুড সুইং হয় কেন? কাল বলবে ওকে দেখলেও তার ইরিটেটিং হয়, আজ আবার ওর পাশে বসবে। সেজুতি নেমে রুদ্রর পাশে গিয়ে বসল। অভ্র আগেই নেমে দাঁড়িয়ে আছে। আরিশা বসল পাশে সে। তবে সেজুতি বসে ভয়ে ভয়ে তাকালো রুদ্রর পানে। নাক বরাবর রাস্তায় চেয়ে সে। দীর্ঘ চিবুকের একপাশ হতে চোখা নাকটা আরো উঁচু হয়ে আছে। সেজুতি একবার ওকে দেখে জানলা থেকে বাইরে ফিরল। রুদ্র গম্ভীর কণ্ঠে হুকুম দেয়, সিট বেল্ট বাঁধুন। সেজুতি ও হ্যাঁ বলে তড়িঘড়ি করে বেল্ট বাঁধল। রুদ্র গাড়ি চালু করল ফের। পেছনে অভ্র আরিশার ফিসফিসে স্বর। খবুজ স্ত্রীর নরম কোমল হাত নিয়ে বসে রয়েছে অভ্র। একটা বয়ফ্রেন্ডের শোকে নীরব হাহাকার লাগলো সেজুতির। হতাশ ভনিতে মাথা এলিয়ে দিল সিটে। ওদের গন্তব্য বসুন্ধরা শপিং মল। এখনও বহুদূরের পথ। সেজুতি চোখ বোঝা মাত্রই আরিশা বলল, এই সেজুতি, তুই কিন্তু মলে আমার সাথে সাথে থাকবি। সেজুতি চোখ না খুলেই বলল, যদি আমাকে কিছু কিনে দিস তবে। এমনি এমনি কোনো কাজ আমি করি না। সঙ্গে সঙ্গে পেছনে থেকে ওর মাথায় চাটি মারল আরিশা। অভ্র স্ফূর্ত কণ্ঠে বলল, নো টেনশন শালিকা, আমি আছি না। তোমার যেটা চুজ হবে খালি বলবে। ব্যাস কিনে দেওয়ার দায়িত্ব আমার। সেজুতি রকেট বেগে ঘুরে চাইল। সত্যি কিনে দেবেন ভাইয়া? ইয়েস। দেব না কেন? তুমি আমার একমাত্র শালি আথে খারোয়া। বলতে বলতে অভ্র থামল। চোখ বড় করে রুদ্রর দিক চাইল। এতক্ষণ বেমালুম ভুলে বসেছিল, সাথে বড় ভাই আছে। এবার নিচু কণ্ঠে বলল, কি চাই বলো? ড্রেস কিনবে? সেজুতি হেসে বলল, বলেছেন এতেই খুশি। দিগন্তে তখন সূর্য নেই। সন্ধে নেমেছে পুরোদমে। গোটা মল জুড়ে আলোর ফুটোপুটি। এত সুন্দর করে সাজিয়েছে সব। গাড়ি থামতেই দ্রুত নামল আরিশ। অভ্র সেজুতিকে পেছনে পেছনে আসতে বলে সামনে এগিয়ে গেল। সে তখনও ঠায় বসে গাড়িতে। রুদ্র বিরক্তি দেখিয়ে বলল, নামুন। ঝিমোতে হলে বাড়ি গিয়ে ঝিমোবেন। সেজুতি চোখ নাক গোছাল।
খ্যাক খ্যাক করা স্বভাব, এই লোকের জীবনেও যাবে না। তর্ক না করে নেমে দাঁড়ালো সে। রুদ্র পার্কিং লটে গাড়ি রেখে এলো এক ফাঁকে। সেজুতি তখন গোটা মল হা করে দেখছে। এমন নয় যে এই মল আগে দেখেনি, দেখেছে, কিন্তু দিনের বেলায়। ওই সময় এতটা সুন্দর লাগে না। রুদ্র ওকে ফেলে এগিয়েছে 2 কদম। সেজুতিও হাঁটতে নিল। এর মধ্যে একটি বাচ্চা ছেলে ভিক্ষে চাইতে আসে। পরনে ছেঁড়াফাটা স্যান্ডো গেঞ্জি, মাথা ভর্তি লাল চুল, শুষ্ক একটা চেহারা। হাত পেতে বলল। রুদ্র থামল অমনি। সেজুতিকে বলল, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? ছেলেটাকে দেখে মায়া লেগেছে সেজুতির। ঝটপটে হস্তে 50 টাকার একটা নোট দিল সে। সে নিল, হাসল, তারপর বিদ্যুৎ বেগে ছুটে গেল রুদ্রর নিকট। একইরকম হাত পেতে বলল, 2 টাকা দেন। সেজুতি ঘাবড়ে গেল। এই ছেলে ভিক্ষে চাওয়ার লোক পেল না। এক্ষুনি বাজখাই ধমক খাবে। বাচ্চাটাকে রুদ্রর ধমকের কবল থেকে বাঁচাতে ধরফর করে বলল, এই ছেলে, তুমি আবার ওনার থেকে চাইছো কেন? আমি না দিলাম, কমা, হে তো দেয় নাই। হে দেয় নয় মানে কি? আমি তো দিয়েছি। উনি আর আমি একই। আমার দেয়া মানে ওনার দেয়া। রুদ্র চট করে চাইল। গারো সেই চাউনি। সেজুতি থতমত খেল বিষয়টায়। মুখ ফসকে বলা বাক্যে চোর ধরা পড়ার মতন চেহারা বানালো। কথা ঘোরাতে নরম স্বরে বলল, এখন যাও বাবা, পরের বার বেশি দেব। ছেলেটি ভদ্রের মতো মাথা নাড়ে। যেতে নিলেই রুদ্র আটকে দেয়। দাঁড়াও। ওয়ালেট বার করল সে। বড় মাপের একটা নোট রাখলো ওর পেতে রাখা হাতে। 500 টাকা দেখে বাচ্চাটির চোখ মুখ চকচকিয়ে উঠল। হা করে চাইল রুদ্রর পানে। খুশিতে লাফাতে লাফাতে প্রস্থান নিল এরপর। সেজুতি নিজেও হতবাক চেয়ে। রুদ্রকে যেমন ভেবেছিল তেমন মিলল না দেখে ভালো লাগছে আবার বিস্ময় হচ্ছে। শেষে মাথা নুয়ে মুচকি হাসল সে। তক্ষুনি রুদ্র কনুই ধরে টান মারল। পুরো শরীরটাকে নিয়ে নিল নিজের কাছে। সেজুতি হকচকিয়ে যায়। সেই আগের ন্যায় হুমড়ি খেয়ে পড়ল ওর বুকে। পাশ থেকে সে সময় দ্রুত গতিতে একটা ছুটে গেল। আর একটু হলেই সংঘর্ষ হতো ওর সাথে। সেজুতি বুঝতে পেরে কৃতজ্ঞ চোখে চাইল। অথচ রুদ্র ধমকে বলল, চোখ কি ব্যাগে ঢুকিয়ে রেখেছেন? আর একটু হলেই বুঝতেন কি হচ্ছিল। ননসেন্স একটা। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি ঠোঁট উল্টায়। দোষটা ওর বলে ধমক সমক দিলেন। রুদ্র ওকে রেখেই মলের ভেতর ঢুকে গেল। সে তখনও দাঁড়িয়ে। রুদ্রর করা পারফিউমে কিছু একটা মেশানো ছিল বোধ হয়। কেমন নেশার মতো লাগছে সেজুতির। আপনা আপনি চক্ষুপল্লব বুঝে আসছে যেন। সেজুতি হা হুতাশ করল মনে মনে। এই লোক হুটহাট আমাকে কেন এভাবে কাছে টানে আল্লাহ। আমার ভেতরে যে কি হয় উনি কি করে বুঝবেন। টানা 2 ঘন্টা ধরে শপিং করছে আরিশা। সেজুতি আর সে সেকেন্ড ফ্লোরে। রুদ্র অব্র থার্ড ফ্লোরে। সেজুতির ভীষণ ঘুম পাচ্ছে। অথচ শপিং শেষ হওয়ার নাম নেই আরিশার। বিয়ের বাকি 10 দিন। তবে এনগেজমেন্ট মাত্র 5 দিন পর। এনগেজমেন্টের কেনাকাটা না করে আগেই বিয়ের বেনারসি কিনে বসে রইল মেয়েটা। আর এখন জুতো কিনছে। এত বড় বাঁশের মতো পা যে কোনো জুতোরই সাইজ ঠিকঠাক পাচ্ছে না। সেজুতি হাই তুলছে বারবার। প্রায় 1 ঘন্টা পর রুদ্র আর অভ্রকে এসকেলেটরে নামতে দেখা গেল। অভ্রর হাত ভরা প্যাকেট, আর রুদ্রর হাত পকেট। বেকার এত টাইম ওয়েস্ট, এর থেকে অর্ডার করলেই হতো। অভ্র মুখখানা কাচুমাচু করল। রুদ্র এতক্ষণ যে ওকে সময় দিয়েছে, এই 14 গোষ্ঠীর ভাগ্য। সেজুতি চোখ ফিরিয়ে আরিশাকে দেখল আবার। সে জুতো বাঁচতে হিমশিম খাচ্ছে। আচমকা ওর দৃষ্টি গেল একটু দূরের ম্যানিকুরিনের দিকে। গায়ে ফুরফুরে সাদা গাউন, ফ্লাফি নিচটা ফ্লোর ছুঁয়েছে। মুগ্ধতায় কোটর ছাপিয়ে এলো সেজুতির। দ্রুত ওটার কাছে গিয়ে দাঁড়ালো। প্রথমে সম্পূর্ণ গ্রাউন্ডটাকে ঘুরে ঘুরে দেখল। নিজেকে কল্পনাও করে ফেলল এটাতে। যেই মাত্র প্রাইজ ট্যাগ উল্টে দেখল, সমস্ত ইচ্ছে, আগ্রহ, পছন্দ আহুতি দিল সেখানে। 35,000 টাকা। বিষম উঠে গেল সেজুতির। এটার দাম ওর মাসিক বেতনের থেকেও বেশি। চোখ কপালে নিয়ে ভাবল সে, এর মধ্যে বিশেষ কি আছে যার জন্য এত দাম। সেজুতি আহত শ্বাস ছাড়ে। কিনতে পারবে না তাতে কি। ব্যাগ থেকে ফোন তুলেই সেলফি তুলল কয়েকটা। কিন্তু তরুণী মন একটু আধটু খারাপ তো হয়েছেই। সে ঠোঁট উল্টে এসে আরিশাদের পাশে দাঁড়ায়। রুদ্র ফোনে কথা বলছে। আরিশার ড্রেস, জুতোর কেনাকাটা শেষ। অর্নামেন্টস বাকি এখন। সে প্রস্তাব ছুড়ল, চল নিউ মার্কেট যাই। সেজুতি মাথা কাত করল। সবাই এগিয়ে যাওয়ার পর আবার ফিরে চাইল ম্যানিকুরিনের পানে। মনে মনে বলল, মন খারাপ করো না গাউন।
একদিন ঠিক তোমাকে কিনব, যদি কোনো বড়লোকের বউ হই, কিংবা হই নিজে বড়লোক, সেদিন ইনশাআল্লাহ। যেতে যেতে অভ্র ওকে 1000 বার জিজ্ঞেস করেছে, কিছু নেবে? এক প্রকার জড়ি করেছে বলতে গেলে। কিন্তু প্রতিবার সেজুতি মানা করে দিল। অভ্রর টাকাতে শপিং করা আরিশার সাজলেও ওর সাজে না। এখানে এক একটি জিনিসের প্রচুর দাম। এত দামি দামি জিনিস বড়লোক দুলাভাইয়ের দৌলতে না নেওয়াই শ্রেয়। সেজুতি চারপাশে চাইল। ওরা তিনজন মল থেকে বের হলেও রুদ্রকে দেখা যাচ্ছে না। অভ্র বিল পে করার আগেও আবার ওকে কিছু নিতে বলল। আলিশাও বলেছে। একই রকম মানা করল সেজুতি। রুদ্র এলো খানিক বাদে। সেই যে যার জায়গায় বসল, আর গাড়ি চলল নিউ মার্কেটের রাস্তায়। এখানে এসে সেজুতি সবার আগে নেমেছে। এই একটা মার্কেটে এলে ওর মন ভালো হয়ে যায়। রাস্তা ঘেঁষে বসা ছোট ছোট ভ্যানগুলো দেখতে বেশ লাগে। বিশাল জুড়িতে হরেক চুরি নিয়ে বসা এক নারীকে দেখেই এগোলো সে। পেছনে হতে আরিশা সুথাল। কই যাচ্ছিস? সেজুতি আসছি বলে সোজা রাস্তার ওপারে যায়। ঝুড়ি থেকে 1 ডজন নীল চুড়ি তুলে হাতে ভরতেই ফট করে ভেঙে গেল একটা। দুঃখী দুঃখী মুখ করে নারীটির দিকে তাকালো সে। উনি বললেন, সব একই সাইজ মা, তোমার হাতে মনে হয় হবে না। মন খারাপ তরতর করে বাড়ল ওর। যা ই পছন্দ করছে আজ, কিছুই নিতে পারছে না। কেন? কিসের জন্য? কার জন্য? উত্তরে ওর মাথায় শুধু রুদ্রর নামই এলো। মস্তক শুদ্ধ ঘুরিয়ে ওর দিকে চাইতেন, দেখল শুধু সে নয়, আরিশা, অভ্র, সবাই চেয়ে আছে ওর দিকে। সাথে হাত ইশারা করে চলে আসতে বলল আরিশা। সেজুতি ভেঙে যাওয়া চুরির দাম মেটাতে চাইলেও মহিলা নিলেন না। অগত্যা ফিরে এলো সে। কি রে সেজুতি, তখন কতবার করে বললাম, আয় কিছু কিনে দি, নিলি না, আর এখন এখানে চুরি কিনছিস? সেজুতি মন খারাপ করে বলল, নিতে আর পারলাম কই, শব্দ ছোট হলো হাতে। কথার মধ্যেই তাদের সামনে একটা উবার এসে থামে। শোনা যায় রুদ্রর ব্যস্ত কণ্ঠ। অভ্র, আই থিঙ্ক তোর শপিং শেষ। আমার আর কাজ নেই, সো আই হ্যাভ টু গো। জবাবের অপেক্ষাও করল না সে। তড়িৎ উঠে বসল গাড়িতে। সাই করে চলে গেল সেটা। সেজুতি টের পেল অকারণেই তার মন খারাপ বেড়ে গিয়েছে এবার। মুখখানাও কালো হয়েছে মেঘের ন্যায়। কিন্তু কেন? রুদ্র নেই বলে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। শপিং শেষ। গোটা মল বাড়িতে তুলে এনেছে আরিশা। এসে থেকে সব নেড়েচেড়ে দেখাচ্ছে মাকে। পোশাকগুলো পরে পরে ট্রায়ালও দিচ্ছে। মুনারাও আগ্রহ ভরে দেখছিলেন সব। সেজুতি লম্বা সোফায় টানটান হয়ে শুয়ে। কিছু না করতেই ভীষণ ক্লান্ত লাগছে ওর। এই তো ফিরল বাসায়। অভ্রও এসেছিল। হবু শাশুড়ির হাতে তৈরি বিরিয়ানি খেয়ে চলে গিয়েছে। সেজুতি এই নিয়েছো, খানিক দীর্ঘশ্বাস ফেলল। চোখের মধ্যে শুধু সেই সাদা গাউন ভাসছে। আহ, কি সুন্দর সুতার কাজগুলো, কি ডিজাইন! আজ যদি ওর টাকা থাকতো, কোনো মতেই হাতছাড়াই করতো না ওটাকে। সেইক্ষণে ডোরবেল বাজল। প্রত্যেকে জিজ্ঞাসু চেহারায় ফিরল দরজার দিকে। কারণ এখন আমিরের ফেরার সময় নয়। আরিশা দরজা খুলতে গেল। তার শরীরের আড়ালে ওপাশের লোকটিকে দেখতে পেল না সেজুতি। তবে স্পষ্ট শুনল, উনি শুধলেন। সেজুতি আছেন। অমনি বিদ্যুৎ বেগে লাফিয়ে উঠল শোয়া থেকে। চটপটে কদমে আরিশার পাশে দাঁড়াতেই দেখল, পাঠাও হতে লোক এসছে। হাতে বিশাল বাক্স। সে বলল, আমি সেজুতি, বলুন। ম্যাম, আপনার পার্সেল। উনি বাক্সটা বাড়িয়ে দিলেন। সেজুতি কিছুই বুঝতে পারল না। সে তো কোনো কিছু অর্ডার করেনি। ভ্রান্ত নজরে বোনের দিক দেখল। সেও ভ্রু কুঁচকে চেয়ে বাক্স হাতে নিল সেজুতি। বলল, আমি তো কিছু অর্ডার করিনি ভাইয়া। হয়তো ভুল ঠিকানায় এসেছেন। ছেলেটি দৃঢ় কণ্ঠে বলল, না ম্যাম, বাড়ির ঠিকানা মিলিয়ে এসেছি। পার্সেল আপনার নামে বুকিং। সবটা ওর মাথার ওপর দিয়ে গেল। গাইগুই না করে সাইন করল চুপচাপ। পূর্বেই পেমেন্ট করা জানিয়ে ছেলেটি চলে যায়। সেজুতি তখন কৌতূহলের রাজ্যে গড়াগড়ি খাচ্ছে। এত বড় পার্সেল কিসের? না কিছু অর্ডার করেছে, আর না ওর তেমন বিশেষ কোনো বন্ধু আছে। তাছাড়া আজ তো ওর জন্মদিনও নয়। মুনারা শুধালেন, একক উদ্ধৃতি চিহ্ন, কি রে এটাতে? কে পাঠালো? আলিশা বলল, চল খুলে দেখি। সেজুতি বাক্স সেন্টার টেবিলের ওপর রাখল। একটা কেচি নিয়ে বসল সাথে। স্কচ টেপ ছাড়িয়ে বাক্স উন্মুক্ত করতেই 3টে বড় সাইজের প্যাকেট পেল ভেতরে। প্রথমে বেরিয়ে এলো একটা লাল টুকটুকে টেডিবিয়ার। সেজুতির চোখ কপালে গিয়ে ঠেকল এতে। এটা তোর চেয়েও বড়, দামও অনেক হবে নির্ঘাত। কে পাঠালো এত দামি গিফট? আরিশা খানিকক্ষণ চোখ ছাপটে দেখল ওটাকে।
পরের প্যাকেট নিজেই খুলল ব্যস্ত হাতে। অসাবধানতায় কাগজ ছিঁড়ে যায়, সাথে ভেতর থেকে কিছু একটা ঝড়ো ঝড়ো করে ফ্লোরে পড়ে। সেজুতি চুরি দেখে ভ্রু গোটাল। আরিশা বক্স খুলে বলল, ওয়াও, এতগুলো চুরি! সেজুতি তড়িৎ বেগে ওর হাত থেকে বাক্সটা নিজের কাছে নিল। স্বীয় ওষ্ঠযুগল ফাঁকা হলো এবার। 50 ডজনের ওপর হবে। আর সব নীল রঙের চুড়ি। এত চুড়ি পরবে কে? পরেরটায় দেখ কি আছে। পরের প্যাকেট খুলতেই বিশাল রকম হোঁচট খেল সেজুতি। সেই সাদা গাউনটা। চক্ষু প্রায় কোটর ছেড়ে বাইরে এলো এবার। বিমূঢ় হয়ে গাউনের দিক চেয়ে রইল ও। আরিশা মনে করার ভঙ্গিমায় বলল, এটা ওই গাউনটা না। গাড়িতে আমাদের সেলফিগুলো দেখানোর সময় দেখেছিলাম যে তোর ফোনে। সেজুতি দ্বিতীয় দফায় ধাক্কা খেল বোনের স্মৃতিশক্তি দেখে। একটা ছবি স্কিপ করে গেছিল, ও সেটাও মেমোরিতে রেখে দিয়েছে। কিন্তু এসব নিয়ে ভাবার সময় পরে। এই গাউনেই মস্তিষ্ক আটকে গিয়েছে ওর। এত দামি পোশাককে পাঠালো। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি? আচমকা খেয়াল হলো, গাউনের গলার কাছে কাগজ মতো ছোট কিছু পিন করে লাগানো। সেজুতি ত্রস্ত খুলল ওটাকে। ভাঁজ মেলে লেখা দেখল, যেটা যখন পছন্দ হয় সেটা তখনই নিয়ে নেওয়া উচিত। না হলে অপরিচিতের থেকে এভাবে পাঠানো উপহারের সংখ্যা বাড়তেই থাকবে আপনার। সেজুতি হতবিহ্বল, হতচেতন। মনের আনাচে কানাচে একটাই প্রশ্ন, এসব কার কাজ? উপহার পেলে যে কোনো মানুষ খুশি হয়, কিন্তু সেজুতি একটুও খুশি হতে পারছে না। একে তো প্রচণ্ড কৌতূহল হচ্ছে অপরিচিত লোকটির পরিচয় নিয়ে, সাথে মাত্রাতিরিক্ত শঙ্কায় আসছে। আরিশা মুনারা দুজনেই সন্দেহের খুরখার চাউনিতে তাকিয়ে ওর দিক। আর এতেই গলিয়ে যাচ্ছে সেজুতি। দুজোড়া গোয়েন্দা চোখের দৃষ্টি সে বোঝে। উত্তর চাইছে ওনারা। এগুলো কে পাঠালো, কেন পাঠালো এসবই। অথচ ও নিজেই যে জানে না। সেজুতি মনোযোগ দিয়ে লেখাটা দেখল পুনরায়। প্রয়াস চালালো চেনার। একটা ঠিকানাও যদি লেখা থাকতো, ঠিক তার কাছে এগুলো ফেরত পাঠাতে পারত। কে না কে পাঠিয়েছে সেসব ও পড়বেই বা কেন? পড়বে না, ফিরিয়ে দেবে। কিন্তু কিভাবে সম্ভব হবে সেটা? নাম, ঠিকানা কিছুই যে দেয়া নেই। তার চিন্তার মধ্যেই মুনারা কঠিন কণ্ঠে শুধালেন, কিছু জিজ্ঞেস করেছি না তোকে? এগুলো কি? সেজুতি ক্লান্ত কণ্ঠে বলল, জানি না। আলিশা বলল, জানিস না মানে কি? এসব তাহলে এলো কোথা থেকে? সে বলল, তাও জানি না। তুই যেখানে আমিও সেখানে। মুনারা চোখ পাকিয়ে বললেন, সত্যি করে বল, কাউকে জুটিয়েছিস? শুনি, কে ছেলেটা? কোন ছেলে? ঢং করবি না একদম। যে তোকে এসব দিয়েছে সেই ছেলে। কী নাম তার? সেজুতি বিদ্বিষ্ট হয়ে বলল, উফ, এক কথা এতবার কেন জিজ্ঞেস করছো আম্মু? আমি সত্যিই জানি না। মুনারার কণ্ঠ সন্দিহান। মিথ্যে বলছিস না তো? মিথ্যে কেন বলবো? আমি জানলে তোমাদের মতো অবাক হতাম। আরিশা ফটাফট বলে বসল, আম্মু, আমার মনে হয় না সেজুতি সত্যি বলছে। এই ড্রেসের সেলফি আমি ওর ফোনে দেখেছি। ও নিশ্চয়ই এটা কাউকে পাঠাতে বলেছে। আর যাতে আমরা বুঝতে না পারি তাই এভাবে নাম ঠিকানা ছাড়াই দিতে বলেছে। মুনারা অবাক চোখে চাইলেন। তাজ্জব বনে গেল সেজুতি। বোনের প্রতি আহামরি রাগে ফুঁসে উঠল মন। সব সমস্যা তার বেলায়। মা বোন দুজনেই গোয়েন্দা সংস্থার চেয়ারম্যান হয়ে বসেছে। সেজুতি নাক ফলাল। ইচ্ছে করল সব উপহার কেটে টুকরো টুকরো করে ফেলতে। কেউ যখন ওকে বিশ্বাস করেই না, তখন দরকার নেই কোনো সাফাই দেওয়ার। সেসব উপহার ছোড়ার মতো করে বাক্সে ভরল। আগের মতো বাক্সের মুখ আটকে ঠেলে ঢুকিয়ে দিল সোফার নিচে। দাঁড়িয়ে বলল, এটাতে যেন কেউ হাত না দেয়। প্রেরককে কখনো খুঁজে পেলে ফেরত দেব। পরপর কণ্ঠে অভিমান ঢেলে বলল, যারা আমাকে দুফোটাও বিশ্বাস করে না, তারা যেন আমার সাথে কথা বলতে না আসে। আর হ্যাঁ, আমার রুমের দরজা বন্ধ থাকবে, একটা টোকাও যেন না দেয় কেউ। তারপর ধূপধাপ কদমে রুমে ঢুকে গেল সেজুতি। পেছনে আরিশা আর মুনা হতবিহ্বল হয়ে চেয়েছিলেন। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। তখন প্রায় মধ্যরাত। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ পরিস্ফুট গোটা কামরায়। সেজুতি ঘর অন্ধকার করে বারান্দায় বসে আছে। রাতে খাওয়ার পাট চুকেছে দীর্ঘক্ষণ আগে। ওকে ডাকতে ডাকতে কাহিল হলেও দরজা খুলেনি। ন্যূনতম সারা অবধি দেয়নি। আমির বাড়ি নেই। আজ দুদিন বাবদ ঢাকার বাইরে তিনি। মা বোনের প্রতি সেজুতির রাগ এখনো কমেনি। কমেনি অপ্রত্যাশিত কাণ্ডের বিস্ময় ভাব। আজকের সমস্ত দিনটাকে একে একে সাজালো ও। অফিস থেকে বেরিয়ে শপিংয়ে গিয়েছিল। গাউন আর চুড়ি পছন্দ করল। 4 জন ছাড়া সেখানে আর তো কেউ ছিল না। আচ্ছা, কোনোভাবে কি অভ্র দিয়েছে?
সে তো বারবার কিছু নিতে বললেন, উই নেয়নি। পর মুহূর্তে ভাবল, না এটা হবে না। এসব যদিও বা সারপ্রাইজ হিসেবে অভ্র পাঠাতো, তবে আরিশা জানত সবার আগে। এরূপ বিরুদ্ধাচরণ করত না নিশ্চিত। বাকি থাকল রুদ্র রওশন চৌধুরী। সেজুতির সঙ্গে সঙ্গে মাথাটা দুপাশে ঘোরাল। উইনাক উঁচু বজ্জাত হিসেবের খাতা থেকে প্রথমে বাদ। ভাবলেই তো কেমন লাগছে। ওই লোকের নিকট এসব পৃথিবী উল্টে গেলেও সম্ভব নয়। যে ওকে দেখতেই পারে না, সে কি না এভাবে উপহার পাঠাবেন? আদৌ এমন সম্পর্ক ওদের? কিন্তু তাহলে কে? মলের দোকানদার কি ওর ওপর মায়া করে পাঠালেন? সেজুতি ফিক করে হেসে উঠল, বোকা বোকা ভাবনায়। পরপর সিরিয়াস হলো। তবে কে? তবে কে? কে? একটা সময় মাথার চুল খামচে ধরল ও। সে সময় মেসেজ টোন বাজল। মাথা তুলল সেজুতি। সমসাময়িক চিন্তাগুলো ঝেড়ে ইনবক্স অন করল। কোনো এক অচেনা নম্বর থেকে মেসেজ এসছে। পছন্দ হয়েছে। ভ্রু বাকাল সেজুতি। এটা আবার কে? কি পছন্দ হওয়ার কথা বলছে এ লোক? ফোনটা থুতনির সাথে মিশিয়ে সে গভীরভাবে ভাবল। রিড করে মাথায় এলো, কোনোভাবে পার্সেলের কথা বলছে না তো। সেজুতি সজাগ চোখে চাইল সেই নম্বরের দিক। ব্যস্ত হাতে ডায়াল করল তারপর। কিন্তু ওকে হতাশ আর আহত করতে নম্বর বন্ধ শোনায়। দীর্ঘশ্বাস ফেলল ও, বসে রইল বিরস ভূমিতে। খানিকক্ষণ বাদে আবার মেসেজ টোন বাজল। এবার লেখা, খুশি হয়েছেন নিশ্চয়। আর মন খারাপ নেই তো? সেজুতি এবার ভাবার জন্যেও সময় ব্যয় করল না। রকেট বেগে কল লাগালো। অথচ এবারেও বন্ধ। এইবার অবাক না হয়ে পারল নাও। এই লোক কি হাইড অ্যান্ড সিক খেলছে? মেসেজ দিয়ে ফোন বন্ধ করে দিচ্ছে কেন তবে? আচ্ছা ধরিবাজ লোক তো। বুঝেছি, একে ধরতে হলে এর পদ্ধতি অবলম্বন করতে হবে। এবার সেও মেসেজ পাঠালো। কে আপনি? উপহারগুলো আপনি পাঠিয়েছেন তাই না? জবাব এলো কয়েক সেকেন্ডে, হু। সেজুতি লিখল, কেন? আমি কি আপনার কাছে চেয়েছি? কেন পাঠিয়েছেন এসব? ওপাশ থেকে গোটা গোটা অক্ষরে উত্তর এলো। পৃথিবীতে এমন অনেক কিছুই হয়, যেটা আমরা চাই না। সেজুতি তিক্ত মেজাজে লিখল, বাজে কথা রাখুন। আপনার ঠিকানা দিন। পরিচয় বলুন। কে আপনি? জেনে কি লাভ? আপনার উপহার ফেরত দেব। ওপাশ থেকে আর মেসেজ এলো না। লোকটা কি পালিয়েছে? কিছু সময় কাটতেই হঠাৎ আবার আলো জ্বলল ফোনের। উত্তর এসেছে, আমি কোনো কিছু দেওয়ার পর ফেরত নেই না। হয় ব্যবহার করুন, না হয় জ্বালিয়ে দিন। সেজুতি আশ্চর্য না হয়ে পারল না। কথার ধরন কোথাও যেন মিলছে কারো সঙ্গে। কিন্তু ওইটুকু সময়ে হিসেব মেলাতে সায় দিল না মস্তক। সে হুটোপুটি করে লিখল, বেশ, নিতে হবে না ফেরত। আপনার নাম বলুন। প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই, আমি বুঝব। আপনি বলুন। যার কাজ ব্যাগে এখনো কার্টুন আঁকা থাকে, সে কতটা কি বুঝবে, আন্দাজে আছে আমার। সেজুতি তবদা খেয়ে হাঁ করে ফেলল ঠোঁট। এই লোক কি করে জানলো এটা? আবার অপমানও করছে ওকে। একে তো এত সহজে ছাড়া যাবে না। দেখুন, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। ভালোয় ভালোয় পরিচয় দিন। না হলে, না হলে, সে ভয় দেখাতে লিখল, না হলে আপনার কি অবস্থা করব আপনি ভাবতেও পারবেন না কিন্তু। ওপাশ থেকে তৎক্ষণাৎ একটা মাথা উল্টানো ইমোজি এলো। সাথে লেখা, আপনি অলরেডি আমার যা অবস্থা করেছেন, সেটাই সামলাতে পারছি না। আরও কিছু বাকি আছে। সেজুতি অবাক হয়ে লিখল, আমি কি করলাম? আমি তো আপনাকে চিনি না। কি করেছেন? জানাবো, খুব শীঘ্রই জানাবো। আর যেদিন জানবেন, সেদিন পালানোর উপায়টুকু থাকবে না আপনার। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতির অতিশয় মেজাজ বিগড়াল এবার। আচ্ছা ফালতু লোক তো, এর সাথে কথা বলে লাভ নেই। সে অতিষ্ঠ নিজের প্রতি। যে যখন যেভাবে পারছে ঠাট্টা করছে ওকে নিয়ে। কেন? সে কি জোকার? এই লোকটাও অভদ্র। দুর্দান্ত অভদ্র। চিটুই রুদ্র রওশন চৌধুরীটার মতোই। সে পাঠালো, আজে বাজে কথা বলবেন না। কি লিখছেন কিছুই তো বুঝতে পারছি না আমি। ভনিতা না করে কাজের কথা বলুন। কে আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। জবাব এলো, ওই যে বললাম, কাজ ব্যাগে যার কার্টুন আঁকা থাকে, সে এসব বুঝবে না। মানে কি? গুড নাইট। আশ্চর্য, কিসের গুড নাইট? পরিচয় দিয়ে যান। অনেকক্ষণ বসে থেকেও এই মেসেজের আর উত্তর এলো না। বুঝলো, লোকটা আর উত্তর দেবেও না। সেজুতি নিহত ভূমিতে মাথা বারান্দার রেলিংয়ে ঠেস দেয়। ভাবে, এই লোককে কেন এরকম করছে? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। সেজুতি সকালে কারোর সাথে একটাও বাক্যব্যয় করল না। এমনকি বেড়ে রাখা নাস্তাটাও না খেয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সাথে বুঝিয়ে দিল, মা,
বোনের উপর তার অভিমানের মাত্রা কত তীব্র। অফিসে ঢুকেই মুখোমুখি হলো লুবনার। হাতে অনেকগুলো ফাইল তার। ওকে দেখে কেমন মুখ ঘুরিয়ে চলে গেল অন্যদিকে। সালাম দিয়েছিল সেজুতি, অথচ মেয়েটা তার জবাব অবধি দেয়নি। সেজুতি ভেবে পেল না, এই মহিলার ওর ওপর কিসের এত রাগ। শুধুমাত্র রুদ্রর কেবিনে যায় বলে, নাকি পার্টিতে রুদ্র ওকে কোলে নিয়েছিলেন বলে। ওসব তো সম্প্রতি ঘটা কাহিনী। কিন্তু এই মহিলা ওর সাথে চোটপাট করছে আরো আগে থেকে। এমন ভাব করে যেন রুদ্রর কেবিনে গিয়ে কোলে বসে থাকে ও। মাথামোটা মেয়েটাকে কিভাবে বোঝাবে লোকটাকে ও ঠিক কতটা অপছন্দ, রুদ্ররও ওকে কতটা অপছন্দ। দুজন যে সাপে নিউলের সম্পর্ক নিয়ে ঘুরছে। সেজুতি লুবনার যাওয়ার দিক চেয়ে ভেঙচি কাটল। ফিরে এলো কেবিনে। একে একে সব কাজ সেরে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। কাজ না চাই, এই অফিসে ও নামমাত্র আসে। কেবিনের চেয়ার টেবিল মোছা ছাড়া তাকে যে কোনো কাজই দেয়া হয় না। আগে যা হতো, এখন তাও না। সেজুতি তখনও পার্সেল নিয়ে ভাবছে, ওই হতচ্ছাড়া বদলোকটাকে ধরতে পারবে কি না কে জানে। সে জানলা গলে বাইরে চাইল। আজ হাওয়ার ঝাপটা কম, গাছের পাতাও দুলছে না। সেদিনের কথা মনে পড়ল সেজুতির। কি কাণ্ডটাই না ঘটিয়েছিল ওই দিন। একেবারে বেখেয়ালে রুদ্রর টাই কেটে দিল। লোকটাকে আধকাটা টাই পরে কেমন লাগছিল তখন মনে করতেই সশব্দে হেসে ফেলল ও। অমনভাবে পেছনে ঘুরতেই আচমকা একটা চওড়া বুকের সংঘর্ষ হয়। আকস্মিক হামতারা চিহ্ন লাই নড়েবড়ে হয়ে পড়ল সেজুতি। পড়তে ধরলেই খসখসে হাতটা শক্ত করে টেনে ধরল ওকে। সেজুতি ভরকে চমকে ভালো করে তাকালো। রুদ্রকে দেখেই মিও এলোর সাথে সাথে। মাছির মতো ক্ষুদ্র বাদামি চোখ ছোট হয়ে আছে। সেজুতি চোখ গিলে নিজের হাতের দিক দেখল। তৎক্ষণাৎ ছেড়ে দিল রুদ্র। সেজুতি হাফ হাতার জামা পরেছিল। রুদ্রর ছোঁয়ার জায়গাটায় আঙুলের ছাপ বসেছে হালকা। রাক্ষসে লোক জীবনেও আস্তে ধরতে পারে না। সেজুতি যেই তাকালো, অমনি মুখ ঘুরিয়ে চেয়ারে গিয়ে বসল রুদ্র। সেও কথা না বাড়িয়ে কফি বানাতে এগোয়। মিনিটের মাথায় এনে সামনে রাখে। রুদ্র দ্বিরুক্তিহীন কিছু কাগজপত্র ঠেলে দেয় ওর দিকে। সে না বললেও সেজুতি বুঝল, এগুলোও গোছাতে হবে আজ। কিন্তু এবার আর ভুল করলে চলবে না। চুপচাপ ভদ্র মেয়ের মতো সামনের চেয়ার টেনে বসল সে। কাগজের ওপরে দেয়া নম্বর অনুযায়ী সাজাতে থাকলো। কিন্তু কিছুতেই যেন ঠিকঠাক হচ্ছে না। এমন সহজ একটা কাজেও বেসামাল লাগছে নিজেকে। অদ্ভুত এক অস্বস্তি হচ্ছে ভেতরে। সেজুতির অবচেতন মনে মনে হলো রুদ্র ওকে দেখছে। নিষ্পলক অবিচল চোখে শশব্যস্ত চাইল সে। কিন্তু কই, সে দিব্যি ব্যস্ত ল্যাপটপে। সেজুতি নিজের ওপরেই বিরক্ত হয়। এমন আজগুবি চিন্তাও আসে মানুষের মাথাতে। রুদ্র কেন দেখবে ওকে, আশ্চর্য। কিন্তু এভাবে হাত কাঁপছিল কেন তাহলে? এরকম তো শুধু কাজের সময় কেউ চেয়ে থাকলেই হয় ওর সাথে। সেজুতি জোরাজোরি করে নিজেকে সামলাল। এর মধ্যেই ফোন বাজল রুদ্রর। টেবিলের ওপরেই রাখা, বলে ও স্ক্রিনের দিকে তাকায় এক পল। লেখা দেখে ভ্রু কুঁচকায়। এটাতে আবার কি হয়? মা। না, তাহলে ডট থাকবে কেন? তাছাড়া রুদ্রর তো মানেই। রুদ্র তৎপর রিসিভ করল কল। চেহারার উদ্বিগ্ন ভঙ্গিমা দেখে সেজুতির খটকা লাগে। সাথে রুদ্রর ব্যস্ত উত্তর, আমি এক্ষুনি আসছি। একক উদ্ধৃতি চিহ্ন। সে উঠেও দাঁড়ায় ফটাফট। সেজুতি বিস্মিত না হয়ে পারল না। রুদ্রর মুখ চোখ দেখে সেই বিস্ময় তরতর করে বাড়ল। রুদ্রর লাইন কেটেই দ্রুত কদমে বেরিয়ে যায়। সেজুতি চেয়ে থাকলো কিছু সময়। বিষয়টা অস্বাভাবিক ঠেকেছে ওর। এইভাবে কুটোপুটি করে কোথায় যাচ্ছেন উনি? ওনাকে অমন লাগলো কেন? যেন মারাত্মক কিছু শুনেছে। আর এতেই বাকি হয়। এই দুটো শব্দের পূর্ণরূপ যা যা হতে পারে সব সেজুতি বসে বসে ভাবছে। কিন্তু কোনোটাই যুক্তিসঙ্গত মনে হয়নি। প্রায় অনেকক্ষণ খাটাখাটির পর হুট করে মাথা এলো মেন্টাল অ্যাসাইলমের কথা। এম এ দিয়ে তো ওটাও হতে পারে। আর রুদ্রও ওখানে গিয়েছিল এর আগে। সে নিজে দেখেছে যেতে। তাহলে কি এখনো ওখানেই গেলেন? সেজুতির ভেতরে কৌতূহল আর খানিক প্রশ্নের তোলপাড় শুরু হয় নিমিষে। এক লহমায় ঠিক করে ফেলল, আজকের রুদ্রর পিছু নেবে সে। কিন্তু এখন বের হবে কি করে? কাল হাফ টাইমে ছুটি নিয়েছিল। আজ কি আবার ছুটি দেবে? রুদ্র এসে যদি জানতে পারে, রাগ করবে নিশ্চিত। কিন্তু যেতে যে হবেই। অভ্রর থেকে ছুটি নিতে এখন। সেজুতি কাজ বাজ ফেলে অভ্রর কেবিনে ছুটল। অনুমতি নিয়ে ভেতরে ঢুকল। অভ্র ওকে দেখে একগাল হাসে। বসতে বলে। সেজুতি বসল না। অসুস্থ,
অসুস্থ চেহারায় দাঁড়িয়ে দেখে। অভ্র ভ্রুকুচকে বলল, কোনো সমস্যা সেজুতি? তোমাকে এমন লাগছে কেন? সেজুতি নরম কণ্ঠে বলল, আমাকে একটু ছুটি দেবেন, শরীর ভীষণ খারাপ লাগছে। কি বলো, শরীর খারাপ করছে? সেজুতি খান নাতেই অভ্র রীতিমতো উঠে এলো বসা থেকে। বলল, চলো, তোমাকে পৌঁছে দেই। সেজুতি ত্রস্ত বেগে আওড়াল, না না, আমি পারবো। প্রেশার ফল করেছে, তেমন কিছু হবে না। তাছাড়া আপনি সাথে গেলে অফিসের অনেকেই কানাঘুষা করবে। শালিকা বলে, ফেভার পাচ্ছি এরকম কথা না শোনাই ভালো। আরে ধুর, অফিস আমাদের, তুমি আমাদের আপনজন, লোকের কথায় কি হবে? সে অসহায় মুখ করে বলল, তাও আমি একা যাই, প্লিজ ভায়া। অভ্র ক্ষণিক চুপ থেকে বলল, ওকে, যাও, তবে সাবধানে। সেজুতি ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা দোলায়। দরজায় অবধি গিয়ে ফিরে চায় আরেকবার। রয়সয়ে শুধায়, ভায়া, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কি কখনো গিয়েছেন? না তো, আমি ওখানে গিয়ে কি করব? সেজুতি যা বোঝার বুঝে নেয়। এর মানে অভ্র এসবের কিছুই জানে না। রুদ্র যে সেখানে যাওয়া আশা করে সেটাও না। অভ্র জিজ্ঞেস করল, হঠাৎ এরকম একটা প্রশ্ন? সেজুতি মৃদু হেসে বলল, এমনি। তারপর অস্থির অশান্ত কদমে গেট ছাড়ল অফিসের। সামনে কি আছে সে জানে না, শুধু জানে রুদ্রর অনেক সত্যি হয়তো এখনো সামনে আসা বাকি। সেসব জানলেও বা পারবে তো নিজেকে সামলাতে?